গুজবের জেরে আক্রান্ত পুলিশ। সিঙ্গুরের যে ছবি আপনাদেরকে দেখিয়ে এসেছি, গুজবের জেরে আক্রান্ত পুলিশ। সিঙ্গুরে কোয়ারেন্টাইন সেন্টারে পুলিশের উপর হামলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, জানতে চাইবো যে এখন পরিস্থিতি কিরকম রয়েছে এবং সেখানকার মানুষ কি বলছে, পুলিশের পাল্টা কি প্রতিক্রিয়া? হ্যাঁ শর্মিষ্ঠা, দেখো এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ এবং বিডিও ডিওমে সবাই কিন্তু তারা এই কোয়ারেন্টাইন সেন্টারে এসেছে। এখন কোয়ারেন্টাইন সেন্টারে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এইখান থেকে যে কোয়ারেন্টাইন সেন্টারে ৭৭ জন যে রয়েছে তাদের থেকে 16 জন যাদের এখনো কোনো রিপোর্ট আসেনি তাদেরকে কিন্তু চন্দননগরে পাঠানো হচ্ছে। এবং পাশাপাশি বলে রাখি যে এই যে যারা এখানে আক্রান্ত, একটা যে গুজব খবরে এসেছে, যে গুজব খবরে এসেছে 48 জন, তাদের কিন্তু এই কোয়ারেন্টাইন সেন্টারেই রাখা হয়েছে। শর্মিষ্ঠা, আচ্ছা, পাল্টা পুলিশও লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগই করছেন। হ্যাঁ দেখো, এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন কুলুপে এসেছে। তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাইছে না। ভেতরে সংবাদ মাধ্যমকে ঢুকতেও দেওয়া হচ্ছে না, ছবি তোলার জন্য। অনেক ধন্যবাদ রানা। কেন এরকম পেশেন্টদেরকে কেন এইভাবে মারা হলো কোয়ারেন্টাইন সেন্টারে? হ্যাঁ, এটা সিঙ্গুর কোয়ারেন্টাইন সেন্টারের ছবি। এখানে এসডিও ম্যাডাম আর পুলিশকে জবাব দিতে হবে এর বিষয়ে। কিরম ভাবে মেরেছে দেখুন, কিরম ভাবে। এখানে কি মানুষ আমাদের কিসের জন্য নিয়ে এসছে দেখুন। এটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন সেন্টার সিঙ্গুর। এখানে পুলিশ কিভাবে এখানকার পেশেন্টদের উপর অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, এমন ভাবে মেরেছে পুলিশরা। এটা কোয়ারেন্টাইন সেন্টার না, এটা কি? এটা কোয়ারেন্টাইন সেন্টার আছে না, এটা কি আছে? কেন এরকম পেশেন্টদেরকে কেন এইভাবে মারা হলো? গুজবের জেরে এই উত্তেজনা। সিঙ্গুরে কোয়ারেন্টাইন সেন্টারে পুলিশের উপর হামলা, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, অভিযোগ স্থানীয়দের। কেরলে আত্মঘাতী বাংলা শ্রমিক, কেরলে আত্মহত্যা করেছেন মুর্শিদাবাদের শ্রমিক, এরকমটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রণব, কি বলছেন তার পরিবারের সদস্যরা? দেখো, তার পরিবারের অভিযোগ মাস 6 আগে এই আস্তিক ইকবাল নামের যুবক, সে কেরলের রাজমিস্ত্রির কাজে গিয়েছিল এবং সেখানেই তারপরে লকডাউনের জেরে সে আটকে যায় এবং ঈদের সময়তেই তার বাড়ি ফেরার কথা ছিল। এবং লকডাউনের পরে একটি ট্রেনে কেরল থেকে বেশ কিছু শ্রমিক আসে, কিন্তু এই আস্তিক ইকবাল কিন্তু সে আসতে পারেনি। এরপরে কিন্তু সে ভেঙে পড়ে এবং মানসিক অবসাদে ভুগতে থাকে এবং পরিবারকে এই নিয়ে কিন্তু বারে বারে বলেছে যে সে খুব মানসিক ইয়েতে আছে এবং যে টাকা ছিল সেই টাকাও প্রায় শেষ হয়ে আসছিল। তারপরে আজ সকালবেলাতে যে জায়গায় থাকতো তা থেকে কিছুটা দূরে এক বাগানের মধ্যে সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে কিন্তু পরিবার থেকে জানা গেছে। এবং ওই গ্রামে কিন্তু আরো বেশ কিছু যুবক কিন্তু ওই কেরলের মধ্যেই রয়েছেন এবং তাদের এবং গ্রামবাসীদের একটাই দাবি যে তাদের বাড়ির যে যুবকরা রয়েছে কেরলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক রাজ্য সরকার, না হলে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। ধন্যবাদ। রাজ্য সরকারের কাছে আবেদন, যেমন আজকে আমার ভাই মারা গিয়েছে, খুব দুঃখ লাগছে আমাদেরকে। বারবার সরকারের কাছে আবেদন করেছে, ধর্ণা দিয়েছে, থানায় গিয়েছে, তবুও সঠিকভাবে সরকার আবেদন যায়নি। কষ্ট পেয়েছে, অত্যন্ত কষ্ট পেয়েছে, খাওয়ার জন্য নিজে আত্মহত্যা করেছে। আশিক ইকবাল বলে একটা ছেলে পশ্চিমবঙ্গের বাইরে কেরালায় কাজে গিয়েছিল। কাজে 1 বছর হলো কাজে যাওয়া। দুশ্চিন্তায় শুনছি নাকি আজকে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে লাশ টাকা আনা যায়, তার জন্য গ্রামের প্রতিবেশী হিসেবে অনুরোধ রাখছি। কোন রকমের টেনে টুনে সংসার চালাচ্ছিলেন বছর 65 সুনীল পাল। এই বৃদ্ধ বয়সে করোনার প্রভাব যে তার জীবনেও এভাবে ঝড় তুলবে ভাবতে পারেননি সিঙ্গুরের সুনীল পাল। 12 মাস বাড়িতে মাশরুম তৈরি করে বাজারে বিক্রি করেন। লকডাউনের জেরে বাজার খোলা থাকলেও মাশরুমের চাহিদা নেই, ফলে বিক্রি করতে পারছেন না মাশরুম ফেরিওয়ালা। ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সুনীল পালের একসময় টিভি সারানোর দোকান ছিল গ্রামে। বয়সের ভারে চোখের জ্যোতি কমল, তাই সেই কাজেও ইতি পড়ল। পেট চালাতে বাড়িতেই মাশরুম চাষ করলেন
সুনীল ও তার স্ত্রী। বাজারে চাহিদা থাকায় সেই মাশরুম চলে যায় হাওড়া, বালি, বেলুড়ের পাইকারি বাজারে। এভাবেই কোনো রকমে চলছিল। এবার করোনা তাকে একেবারে পথে নামিয়ে দিল। সংসার চালাতে তাকে এই বয়সে এসে মাশরুম ফেরিওয়ালা হয়ে পাড়ায় পাড়ায় ডাক দিতে হচ্ছে, মাশরুম নেবে গো, মাশরুম। মাশরুম ফ্রি করতে হচ্ছে আমাকে। আমি যে প্রোডাকশনটা করছি এটা তো আমার এইভাবে ইচ্ছা ছিল না, কিন্তু সেই মালটা আমি বাইরে দিয়ে আসতাম এবং বাইরে মাল খুব হতো, চাহিদাও ভালো ছিল। তা সেই জায়গা থেকে এখন হঠাৎ করে এই লকডাউন হওয়াতে আমি সেই মালগুলো এখন বিক্রি করতে পারছি না। স্বামীর সব লড়াইয়ের সঙ্গে থেকেছেন, এখনো আছেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে সাইকেল নিয়ে স্বামীকে বেরোতে দেখলে চোখ ভিজে যায়। বুড়ো মানুষটার জন্য ভয়ও করে। 65 বছর বয়স হয়ে গেল। আগে তো বাইরে মাল যেত, এখন আর যাচ্ছে না। এখন ওই সিঙ্গুরে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হচ্ছে। কষ্ট হয় আমার। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানেন না সুনীল, মন্দিরা। আয়ের পথ কবে আবার সুগম হবে তাও জানা নেই। এই পরিস্থিতিতে ওদের এখন একটাই প্রার্থনা, পৃথিবীর এই কঠিন অসুখ তাড়াতাড়ি সেরে যাক। হুগলি থেকে রানা কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আনারসেও করোনা কাটা। মহাজনের কাছ থেকে টাকা ধার করে জমিতে আনারস ফলিয়েছিলেন। লকডাউনের কারণে ভিন রাজ্যে রপ্তানি বন্ধ। এখন জলের দরে আনারস বিক্রি করতে হচ্ছে। সংকটে উত্তরবঙ্গের আনারস চাষিরা। আনারস চাষের জন্য বিখ্যাত শিলিগুড়ির বিধাননগর। উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়। এর মধ্যে শিলিগুড়ির বিধাননগরে 9,000 হেক্টর জমিতে আনারস চাষ করেন কৃষকরা। বছরভর চাষ হলেও গরমকালে ফলন ভালো হয়, তাই মোটা লাভের আশায় মহাজনের কাছ থেকে টাকা ধার করে আনারস চাষ করেন সুশান্ত রায়, নাসিম আক্তাররা। এই মৌসুমে উত্তরবঙ্গে 21,000 টন আনারস চাষ হয়। এবার লকডাউনের ঠেলায় সব মাঠে মারা গেল। আনারসের ফলন তো খুব ভালো করেছিলাম আমি। এই লকডাউনের জন্য আমি মাল একদম বেচতে পারিনি, সব মাল বাগানেই পচে গেছে। এই লকডাউনের হলে গাড়ি চল বন্ধ, তাতে মাল যেতে পারেনি, মাল কেউ কিনছে না। এখন ট্রাক লরি আসছে না, কাজেই রপ্তানি বন্ধ। খেতেই নষ্ট হচ্ছে ফল। কার্যত জলের দরে আনারস বিক্রি করছেন চাষিরা। আগে একটি আনারস 20 থেকে 30 টাকায় বিক্রি হতো, এখন একটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি করতে হচ্ছে। লাভ তো দূরের কথা, যে টাকা বিনিয়োগ করা হয়েছে তাও উঠছে না। সম্পূর্ণ সে যে আনারসটা মোটামুটি 20 টাকা 25 টাকা বিক্রি হয়, লকডাউনে তো এমনি যতটা বলছে 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম করে নিয়ে গেছে। আরে অবস্থা বহুত খারাপ। এখানে মাল যে বিক্রি হচ্ছে খুব কম দামে, এবং মালগুলা বাগানে পচে গেল অনেক মাল। চাষি মরার অবস্থা। এখন কি করা যায় আমরা ভাবে পাচ্ছি না আর কি। আনারস চাষের ক্ষতির অঙ্ক প্রায় 42 কোটি টাকা। কিভাবে সামলাবেন এই বিপুল লোকসানের বোঝা ভেবেই পাচ্ছেন না উত্তরবঙ্গের আনারস চাষিরা। লকডাউনের জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে উত্তরবঙ্গের আনারস চাষিরা। মাঠেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে আনারস। কয়েক কোটি টাকা ক্ষতির মুখে উত্তরবঙ্গের আনারস চাষিরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, বিধাননগর। করোনা সংক্রমণ রুখতে প্লাস্টিক জ্যাকেটের ঢাল। চেম্বারে এলে রোগী ও তার আত্মীয়দের পরতে হচ্ছে পুরো শরীরে ঢাকা স্বচ্ছ জ্যাকেট। তারপরে রোগী দেখছেন চিকিৎসক। লকডাউনের রায়গঞ্জের রোগী দেখতে চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের অভিনব ভাবনা। প্লাস্টিকের তৈরি জ্যাকেট, স্বচ্ছ, দেখতে লম্বা জ্যাকেটের মতো। স্ট্যান্ডার্ড পিপিই না হলেও এও এক ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। দাবি রায়গঞ্জের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। তার চেম্বারে রোগী এলেই পরতে হচ্ছে প্লাস্টিকের শরীরে থাকা এই জ্যাকেট। পলিথিন শিটেতে হচ্ছে, করোনা তো মোটামুটি এরোসল দিয়ে ছড়ায়, তো সেটা পেশেন্টের থেকে ডাক্তারের কাছে বা ডাক্তারের থেকে পেশেন্টের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। লকডাউনে ঘরবন্দি বাংলায় চেম্বার বন্ধ রাখেননি চিকিৎসক। রায়গঞ্জ সুপার মার্কেটে ওষুধের দোকানে চেম্বার। নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে দোকান। রোগীদের ব্যবহৃত জ্যাকেট সঙ্গে সঙ্গে হাইড্রোক্লোরাইড জলে চুবিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। একটা
এরকম প্রোটেক্টিভ জ্যাকেট দুজনকে ইউজ করা হচ্ছে না, প্রত্যেকে ফ্রেশ হাইপোক্লোরাইটে ডোবানো। পেশেন্টের পরিবার সেফ এবং দোকানও সেফ, যে কোন লোক ওষুধ নিতে আসলে তারাও সেফ। মোট 60টি জ্যাকেট রেডি। নয়া সুরক্ষা ব্যবস্থায় খুশি রোগীরাও। এখন তো সবার মনে একটা আতঙ্ক ঢুকে গেছে এই করোনা নিয়ে, যে এটা পড়ানো হয়েছে, হ্যাঁ, এতে আমাদেরও প্রোটেকশন হচ্ছে আর খুব ভালোও লাগছে। বিভিন্ন চিকিৎসকরাও তাদের চেম্বারে এই ধরনের জ্যাকেট ব্যবহার করতে পারেন, চাইলে তিনি সাহায্য করবেন, আশ্বাস রায়গঞ্জের চিকিৎসকের। রায়গঞ্জ থেকে ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। লকডাউনের মাঝে খুন, সোদপুরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো? হ্যাঁ দেখো, স্বামীর মধ্যে অনেকদিন ধরে অশান্তি চলছিল। অনিল হেলা হচ্ছে পেশায় আইনজীবী, তার স্ত্রী সঙ্গীতা হেলা এবং তার 15 বছরের একটি মেয়ে, তাদের পারিবারিক অশান্তিটা আজকে চরম জায়গায় পৌঁছে যায়। তখন স্বামী স্ত্রীর মধ্যে এর মধ্যে তার ভাই এবং তার বাবা সবাই এর মধ্যে জড়িয়ে পড়ে। তখন কিন্তু প্রথমে শ্বাসরোধ করে ধরে এবং পরে কিন্তু ঘরের ডাসা দিয়ে মা আর মেয়েকে পেটানো হয়, ফলে দুজনেই ঘটনাস্থলে মৃত্যু হয়। তারপর এলাকার লোক কিন্তু ওই আইনজীবী অনিল হেলা এবং তার বাবা এবং মাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। ধন্যবাদ। ঘটনা বলতে সকালবেলা এনাদের ঘরে খুব ঝামেলা হয়েছে, তখন পাড়া প্রতিবেশী আমরা সব দৌড়ে এসেছি। এসে যখন দরজা জানলা বন্ধ, আমরা যখন ডাকাডাকি করেছি তখন বউটাকে আমরা বার করেছিলাম। বউটা তখন পিঠে দাগমাগো দেখিয়েছে যে ওনার শ্বশুর স্বামী সবাই মিলে ওনাকে মারধর করেছে। তারপরে পাড়ার লোক সবাই আমরা মোটামুটি একটা কথাবার্তা বলে সব মিটিমাটিতে আমরা ঘরে গেছি। দুপুরবেলা এনার যে শাশুড়ি আছে আর একটা বিবাহিত মেয়ে এখানে থাকে, তো এনারা দুজন ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। তারপরেক্ষণে ছেলেদের দিকে দেখছি একটা দেওরকে সাইকেলে করে দুখানা ব্যাগ গুছিয়ে নিয়ে বেরাচ্ছে। তখনই আমরা ধরেছি, ধরে যখন আমরা জিজ্ঞেস যে কী ব্যাপার তোমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ, এর মধ্যে কথা বলতে বলতে আমার বাড়ি এইটা, এই ঘরের সামনে এসেছি, তখন দেখছি এরকম লাশ পড়ে রয়েছে দুখানা। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। লকডাউনে যাবতীয় করোনা বিধি মেনেই বীরভূমের লিপি দলুই আর শুভাশিস বাউরির 4 হাত এক হলো। বৌভাত না করে সেই টাকায় ত্রাণের ব্যবস্থা করে বাউরি পরিবার। গ্রামের 300 পরিবারকে ত্রাণ বিলি করেন নববধূ। পঞ্জিকা মতে 22শে বৈশাখ, বিয়ের শুভ দিন, শুভ লগ্ন। সেই মতো বসে বিবাহ বাসর। পাত্রপাত্রী মাস্ক পরে বিয়েতে বসেন। হয় শুভ দৃষ্টি, সিঁদুর দান। সব রীতি মানা হয় সামাজিক দূরত্ব বজায় রেখেই। বিয়ে চলাকালীন পাত্রপাত্রী বেশ কয়েকবার স্যানিটাইজার ব্যবহার করেন। শিউরির লালদিঘি পাড়ার বাসিন্দা লিপি দলুইয়ের সঙ্গে সদাইপুরের শুভাশিস বাউরির বিয়ে ঠিক হয়েছিল 6 মাস আগেই, কিন্তু শুভাশিসের কাকু মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে যায়। লকডাউন চললেও এবার আর বিয়ে পেছোতে রাজি হয়নি দুই পরিবার, তাই হাতে গোনা অতিথির সামনে অবশেষে 4 হাত এক হলো। আমার স্বামী যে উদ্যোগটা নিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাতে আমি খুব খুশি। আমার পাশে সারা জীবন এভাবেই থাকতে চাই। বৌভাতের অনুষ্ঠান করেনি বাউরি পরিবার। সেই টাকায় কেনা ত্রাণ গ্রামের দুস্থ পরিবারের হাতে তুলে দেন নববধূ। গ্রামবাসীরাও প্রাণ ভরে আশীর্বাদ করেন নবদম্পতিকে। এটা করছি এখন এই মুহূর্তে মানুষের অবস্থা খুবই খারাপ, তাই জন্য এখন ঠিক করলাম যে যদি এইটা দিয়ে যদি কোনো মানুষ যদি সুরাহা করতে পারি এবং তাদের পাশে যদি থাকতে পারি। সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরেই হলো বিয়ে। আর বিয়ের বৌভাতের খরচাতেই এলাকার দুস্থদের মধ্যে বিলি করা হলো ত্রাণ সামগ্রী। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। করোনা আতঙ্কের জের 1000 বছরের রীতি ভেঙে এবারে প্রথম বন্ধ হলো দেবী যোগাদ্দার পুজো। বন্ধ থাকছে মেলাও। তাই পুজো বন্ধে মন খারাপ হলেও বাস্তব মেনে নিয়েছেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীর গ্রামের বাসিন্দারা। 51 সতীপীঠের অন্যতম পীঠ কাটোয়ার মঙ্গলকোটের ক্ষীর গ্রামের যোগাদ্দা দেবী। কথিত আছে দুর্গার ডান পায়ের বুড়ো আঙুলের অংশ বিশেষ পড়েছিল এখানে। 3.5 ফুট লম্বা যোগাদ্দা দেবীর মূর্তি সারা বছর জলে থাকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ সংক্রান্তিতে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয় মূর্তি। এবার 14ই মে ছিল সেই পুজো, কিন্তু বিশ্বজুড়ে করোনার জেরে এবার সেটি সম্ভব হচ্ছে না। সতীপীঠের প্রাচীন আচার পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, কারণ পুজোকে কেন্দ্র করে 7 দিনব্যাপী মেলা বসে, প্রচুর লোকজনের সমাগম হয়। কিন্তু করোনার বিপদ বুঝে এবার সেই অনুমতি দেয়নি কাটোয়া মহকুমা প্রশাসন। আমিও লোকজনকে এটাই সচেতন করতে চাইছি কি এই বছরে ও যে এলাকায় আছে মঙ্গলকোটে ওখানে যুবদান মেলা হবে না, আর পূজা আর মেলা দুটোই হবে না। প্রশাসনের নির্দেশে মন খারাপ বাসিন্দাদের, কিন্তু করোনার ভয়াল আক্রমণের কথা মাথায় রেখে সেই নির্দেশ মেনে নিতে বাধ্য হয়েছে মন্দির কমিটিও। এবারকার মতন খুব কষ্ট হচ্ছে বলতে,
সমস্ত যোগাদ্দা পুজোর যে আচার আচরণ যে নির্দিষ্ট দিন করা থাকে সেগুলো সমস্ত কিছু বাতিল করা হয়েছে। এলাকার 21টি গ্রামের মানুষেরা শুধু নন, দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী দেবী যোগাদ্দার পুজোয় ভিড় জমান। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রম, ছেদ পড়ছে ঐতিহ্যে। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। লকডাউনের সততার নজির পাউরুটি বিক্রেতা। বর্ধমানে আদালতের সামনে কুড়িয়ে পাওয়া মোবাইল ফেরত দিলেন পাউরুটি বিক্রেতা রবি মজুমদার। ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর বর্ধমান থানায় যান তিনি। তখনই মেমরি থানার রিজাউর রহমান নামে এক পুলিশ কর্মী মোবাইল হারানোর খবর আসে থানায়। এক আসামিকে আদালতে তোলার সময় অসাবধানতাবশত ওই পুলিশ কর্মীর মোবাইলটি পড়ে যায়। পরে কার্জন গেটে তাকে মোবাইলটি ফেরত দেন ওই পাউরুটি বিক্রেতা। তার সততায় মুগ্ধ পুলিশ কর্মীরা। আমি মাল বিক্রি করতে করতে আসছিলাম, কোর্টের সামনেতে মোবাইলটা পড়েছিল, মোবাইলটা তুলে নিয়ে এলাম। একজন ফোন করেছিল মোবাইলে, বললো এটা পুলিশ কর্মীর মোবাইল। তা আমি মোবাইলটা এসে এখানে পুলিশ কর্মীর হাতে দিলাম। ওটা আসামি নিয়েছে না, ওই নাম থেকে পকেট থেকে পড়ে গেছে, যা উনি পেয়েছিলেন। এখনকার যুগে এমনও সব মানুষ আছে যার জন্য মোবাইলটা আমি তুলে পেলাম, ওই জন্য ওনাকে ধন্যবাদ। কেউ আটকে চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন। 1.5 মাস লকডাউন চলছে, চেষ্টা করেও ফিরতে পারছেন না নিজেদের বাড়িতে। সেই কারণেই নিউজ 18 বাংলার মাধ্যমে ফেরার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে। কেউ আবার কন্যাকুমারী বেড়াতে গিয়েছিলেন, লকডাউনের জেরে আটকে পড়েছেন। এখন আশ্রয় নিয়েছেন কন্যাকুমারীর ভারত সেবাশ্রম সংঘে। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ফেরানোর প্রক্রিয়া চলছে। কিডনির প্রবলেম আছে, যেহেতু কিডনির প্রবলেম আছে বলেছেন, সেহেতু আমার সেই মতো আমরা আনন্দলোক নার্সিংহোমে মিস্টার গোলের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিই। সেই সময় গোলে স্যার ক্রিয়েটিন চেক করে দেখে ক্রিয়েটিন 8.7 আছে। তখন আমরা যথাযথ ডায়ালিসিস করাই, দুটো ডায়ালিসিস আমার করেছি সেখানে। রাজ্য সরকার একটা অ্যাপ তৈরি করেছেন এবং একটা টিম তৈরি করেছেন আধিকারিকদের নিয়ে। সেই তথ্যগুলো আমরা কলকাতাতে আমার অফিসের মাধ্যমে আমরা যথাস্থানে শেয়ার করছি। বহু মানুষ ফিরেও আসছেন এবং এই প্রক্রিয়া চলছে, হয় তার কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। লকডাউনের জের সোনার দোকানে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। কলকাতা বাগবাজার স্ট্রিটের একটি দোকানে এমনই পরিস্থিতি। বাধ্য হয়ে স্বর্ণ ব্যবসায়ী সোনার উপর বদলে ওজন করছেন আলু, পেঁয়াজ। এ যেন ছিল বিড়াল, হলো রুমাল, ছিল সোনার দোকান, হলো আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকান। এটাই হয়তো লকডাউনের প্রাপ্তি। 35/1A বাগবাজার স্ট্রিট, উত্তর কলকাতার এই ঠিকানায় পরিচিত পুরনো অলংকার দোকান। যত না গয়না বিক্রি হয়, তার থেকে ঢের বেশি তৈরি হতো এই দোকানে। কিন্তু করোনা সবকিছু ওলটপালট করে দিল। সেই 22শে মার্চ জনতা কারফিউয়ের পর থেকে বন্ধ দোকান, তারপর লকডাউন। প্রথম 2 পর্যায়ে রসদ খরচ করে অন্য সংস্থান হলেও তৃতীয় পর্যায়ে আর সম্ভব হয়নি। তারপর সোনার দোকানেই আলু, পেঁয়াজ, আদা, রসুনের পসরা সাজিয়ে বিক্রি করতে শুরু করেছেন যুগল দাস বিশ্বাস। লকডাউনের জন্য বাধ্য, কারণ একটা পয়সার রোজগার নেই, সংসার তো চালাতে হবে। না 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 না, আর সোনা যাব না। সোনা অনেক ঘেটেছি জীবনে, সোনা পাথর সব কিছু ঘেটে, সময় লসও খেয়েছি প্রচুর। করোনা, লকডাউন, এই পরিস্থিতিতে একমাত্র ছেলের চাকরিতেও কোপ পড়েছে, বন্ধ দোকানও। তাই বাধ্য হয়েই আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি। কিন্তু কতদিন? যুগলবাবু বলছেন, করোনা শিখিয়েছে সোনার উপর ছাড়া মানুষ চলতে পারে, কিন্তু আলু, পেঁয়াজ ছাড়া নয়। যতখানি চেষ্টা করি আমি কম রেটে তুলতে পারলে আমি মানুষকে চিরকালই সাহায্য করে এসেছি। ছেলে হচ্ছে অনলাইনে শুধু পড়িয়ে যাচ্ছে, কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢুকছে। লকডাউন বদলে দিয়েছে যুগলবাবুকে, কারণ তিনি মনে করছেন লকডাউন, করোনা, অর্থনীতি যে পর্যায়ে আসুক না কেন, আদা, রসুন, পেঁয়াজ বিক্রি থাকবে, সোনা বিক্রি থাকবে না। তাই সোনার দোকানে এখন আদা পাওয়া যায়, রসুন পাওয়া যায়, পেঁয়াজ পাওয়া যায় এবং এটা করি আপাতত ভবিষ্যতের পেট চালানোর চিন্তা ভাবনা করেছেন তিনি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।